কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 265 জনে। আহত হয়েছেন প্রায় 3,500। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত 500 জন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের খোঁজে অভিযান চলছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ভূমিকম্পে স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কলম্বিয়ার হাসপাতাল ও মর্গের পরিবেশ। পামিরার একটি মর্গের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন নিহতের স্বজনরা। নিহতদের পরিচয় নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে ডিএনএ পরীক্ষারও আশ্রয় নেওয়া হচ্ছে। এখানে মৃতদেহগুলো পচে যাচ্ছে, হিমঘরগুলোও অকেজো হয়ে পড়ে আছে। তাদের একটি বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী গত সোমবারের 7.4 ভূমিকম্পে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 9,000-এর বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 45,000 বাড়ি। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভূমিকম্পের 3 দিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, চিকিৎসা ও আশ্রয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সরকার ও বিভিন্ন মানবিক সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় সরকার জাতীয় দুর্যোগ অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আবেলার্দো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, সড়ক ও বিমানবন্দরের পুনর্গঠনের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করেছি যার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে ইউটিলিটি বিল পরিশোধের ব্যবস্থা, গৃহিণীদের জন্য বাড়ি ভাড়া বাবদ ভর্তুকি, কর ও আর্থিক ক্ষেত্রে ছাড় রয়েছে। এছাড়া ভূমিকম্পের সবচেয়ে অসহায় পরিবারগুলোর জন্য রয়েছে আর্থিক সহায়তা। এদিকে নিহতদের স্মরণে দেশের সব সরকারি ভবন এবং বিদেশে অবস্থিত কলম্বিয়ার কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্যদিকে কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল সেই সব দেশের কাছ থেকেই সহায়তা নেবে যাদের স্বীকৃত আন্তর্জাতিক সনদ রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশে চীনে টাইফুন ডলফিনের প্রভাবে দেখা দিয়েছে প্রবল বন্যা। ভারতে বন্যায় ঘরবাড়ি হারিয়ে সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে আসামের মানুষ। যুক্তরাষ্ট্রে প্রবল ঝড় ও বজ্রপাতে বিপর্যস্ত শিকাগো ও আশেপাশের এলাকা। আর কানাডা ও স্পেনে ভয়াবহ দাবানলে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। বিশ্বের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল বিশ্ব। চীনের ঝেজিয়াং প্রদেশের ইউহান শহরে টাইফুন ডলফিনের প্রভাবে প্রবল বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝড়ের কারণে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের রাজধানী ঝেংঝৌতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সড়কে হাঁটুপানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। ভারতের আসামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও কৃষিজমি হারিয়ে সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছে বহু মানুষ। এরই মধ্যে বন্যায় প্রাণ গেছে শতাধিক মানুষের। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অন্তত 8,000 মানুষ। হিমাচল প্রদেশের সিমলাতেও ভারী বৃষ্টিতে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কয়েকদিনের ভারী বৃষ্টিতে খাল ও নালা ভরে গেছে প্লাস্টিক ও বজ্রে। এতে শহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও আশপাশের এলাকায় প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় 5,75,000 মানুষ। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শিকাগোর প্রধান 2 বিমানবন্দরে। ইন্ডিয়ানা ও ইলিনয়েও ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পোর্টেজে ঝড়ের কারণে একটি বাড়িতে বিস্ফোরণের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। অন্যদিকে তীব্র খরায় পানির সংকটে পড়েছে পুয়ের্তো রিকোর বাসিন্দারা। রাজধানী সান হুয়ান সহ 7টি পৌরসভায় চলছে রেশনিং পদ্ধতি বা নিয়ন্ত্রিত পানি সরবরাহ।
বিশ্বের একদিক ভাসছে বন্যায়, অন্যদিক পড়ছে দাবানলে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় সক্রিয়ভাবে চলছে 100-র বেশি দাবানল। 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্পেনেও দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন সামরিক অগ্নি নির্বাপকরা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। তীব্র তাপপ্রবাহে কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। জিম্বাবুয়ের কাবিরা হ্রদে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরি উল্টে অন্তত 44 জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সিভিল প্রোটেকশন ইউনিট জানিয়েছে, কারিবা শহরের তীর থেকে বিভিন্ন দ্বীপে যাওয়ার 30 মিনিট পরে নৌকাটিতে দ্রুত পানি ঢুকতে শুরু করে। এরপর ঢেউয়ের আঘাতে পুরো ফেরিটি উল্টে গেলে যাত্রীরা হ্রদে তলিয়ে যান। খবর পেয়ে জরুরি পরিষেবার সদস্যরা উদ্ধার অভিযান চালালে 44 জনের মরদেহ উদ্ধার হয়। বেঁচে যাওয়া এক ক্রু সদস্যের মতে, ঘটনার সময় ফেরিটিতে প্রায় 153 জন যাত্রী উপস্থিত ছিলেন। তবে পুলিশ জানায় নৌকাটির ধারণ ক্ষমতা ছিল 90 জন। ইন্দোনেশিয়ায় একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হলেও কর্তৃপক্ষ 172 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানায়, ফেরিটি বালি থেকে লম্বক দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসে, কিন্তু স্থানীয় সময় বুধবার ভোরে লম্বক প্রণালীতে পৌঁছানোর পর ফেরিটিতে আগুন লাগে। এই ঘটনায় একজন নিহত হলেও 172 জনকে উদ্ধার করা হয়। তবে কিভাবে ফেরিটিতে আগুন লেগেছে বা অতিরিক্ত যাত্রী ছিল কিনা তা পরিষ্কার করে জানানো হয়নি। এই ঘটনার কিছুদিন আগে মাদুরা দ্বীপের উপকূলে আরেকটি ফেরিতে আগুন লেগে 5 জনের মৃত্যু হয়। সেই ফেরিটি অতিরিক্ত যাত্রী বহন করছিল বলে জানায় কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান নতুন নতুন দাবি তুলেছে। এতে ইরানে 5 মাস ধরে চলা যুদ্ধ অবসানে বড় পরিসরে কোনো চুক্তি হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে, তবে ইরানের দাবি তারা শুধু ওমানের সঙ্গে সরাসরি আলোচনা করছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত কয়েক দশক ধরে বিভিন্ন সংঘাত ও হামলায় প্রাণহানি ও হতাহত হওয়ার ঘটনায় তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। এর আগে গত সপ্তাহে ইরানও যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নতুন করে ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে তেহরান বলেছে, ওয়াশিংটন তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী নতুন করে খুলে দেওয়া হবে না। ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প সম্প্রতি শর্ত দিয়েছেন, ইরানের কর্মকাণ্ডের কারণে যারা হতাহত হয়েছেন তাদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। 2000 সালের অক্টোবরে ইয়েমেনে নিহত 17 মার্কিন নাবিকের পরিবার, জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় নিহত ইরানিদের পরিবার এবং লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দায় নিয়ে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের দাবি, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করতে হবে, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ সম্পদ কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দিতে হবে এবং ইরান ছাড়াও লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের ওপর হামলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করারও দাবি জানিয়ে আসছে ইরান। একই সঙ্গে যুদ্ধে ক্ষতিপূরণ দাবিও করছে দেশটি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী ও এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বড় ধরনের শান্তি চুক্তির আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ট্রাম্পের নতুন দাবিগুলোতেও সমস্যা রয়েছে, কারণ এসব দাবি শুধু বর্তমান সংঘাত বন্ধের বিষয়ে সীমাবদ্ধ নেই। বিক্ষোভ ও অতীতের অন্যান্য ঘটনার জন্য ক্ষতিপূরণের দাবি যদি শুধু আলোচনায় চাপ তৈরির কৌশল না হয়ে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রকৃত শর্তে পরিণত হয়, তাহলে তেহরানের জন্য সেই চুক্তি মেনে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। সৃষ্টি ঘটক, 71। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে রণতরীতে মোতায়েন থাকায় সৈন্যদের মাঝে ক্রমবর্ধমান অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়া সৈন্যদের পরিবারের সদস্যরাও প্রতিবাদ জানান। এই ঘটনায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা সৈন্যদের সাথে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সৈন্যদের মধ্যে সংঘর্ষ হলে 7 জন নিহত ও কয়েকজন আহত হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হওয়ার পর গত 263 দিন ধরে ওই অঞ্চলে মোতায়েন রয়েছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন। বর্তমানে মার্কিন এই রণতরী ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকরের দায়িত্ব পালন করছে রণতরীটি। শতাব্দীর সেরা সূর্যগ্রহণ দেখল ইউরোপ। বুধবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত ছিল লাখো মানুষ। বিরল এই মহাজাগতিক দৃশ্যকে ঘিরে এরই মধ্যে পর্যটক ও আকাশপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল 2 মিনিট 13 সেকেন্ড। এ সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে। তবে বেশিরভাগ শহরে অবশ্য অন্ধকারের সময়কাল ছিল আরও কিছুটা কম। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ধীরে ধীরে চাঁদের আড়ালে চলে যাচ্ছে সূর্য। এবার দীর্ঘ অপেক্ষার অবসান। আইসল্যান্ডের পশ্চিম উপকূলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায় চারপাশ। মেঘের ফাঁকে উকি দেয় মহাজাতিক এক দৃশ্য। রাজধানী রেইকিয়াভিক থেকে সরাসরি এই দৃশ্য দেখতে পান হাজারো মানুষ। আকাশ মেঘলা থাকা সত্ত্বেও যখন তাদের মাথার উপরে সবকিছু অন্ধকারে ডুবে যায়, তখন হারগ্রিমস কিরকিয়া গির্জার সামনে সমবেত জনতা উল্লাসে ফেটে পড়ে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করে, তখন দিনের আলো কিছু সময়ের জন্য গোধূলির আবহে মিলিয়ে যায়। এ সময় রহস্যময় নীরবতায় ডুবে যায় পৃথিবী। এই অদ্ভুত অনুভূতিকে অতীতে প্রায়শ কোনো অশুভ সংকেত, মহাজাতিক সংঘাত কিংবা ঐশ্বরিক শক্তির নিদর্শন হিসেবে দেখা হতো। অনেকের কাছেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা বহু বছরের লালিত স্বপ্ন। তাই এই অভিজ্ঞতা অর্জনের সুযোগটি হাতছাড়া করেননি আকাশ প্রেমীরা। তাই কেউ পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ, কেউ হয়েছেন আবেগপ্রবণ। আমি 12 ঘন্টা কাজ করে এসেছি, আর এখানে এসে এসব দেখাটা সত্যি দারুণ একটা ব্যাপার ছিল। পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এসেছি, তাই আমি খুবই কৃতজ্ঞ। মানুষ যে হাততালি দিয়েছে সেটা দারুণ লেগেছে। সত্যি হৃদয়স্পর্শী। এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি। চারপাশ একদম অন্ধকার হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করেই দিনের আলো ফিরে এলো। দৃশ্যটি সত্যি অপূর্ব ছিল। পশ্চিম ইউরোপে গত 27 বছরের মধ্যে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে আইসল্যান্ড ও উত্তর স্পেনে জড়ো হন লাখো মানুষ। স্পেনের বিজ্ঞান বিষয়ক সচিব হুয়ান ক্রোস বলেন, এই ঘটনা থেকে জ্যোতি পদার্থবিদদের একটি অসাধারণ প্রজন্ম উঠে আসবে। স্পেনের উত্তরাঞ্চল ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের ওপর দিয়ে যাওয়া গ্রহণের ছায়াপথে থাকা গ্রামীণ এলাকাগুলোতে প্রায় 60 লাখ পর্যটকের সমাগম আশা করা হয়েছিল। সূর্যগ্রহণের পরপরই আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে স্পেনের সূর্যাস্ত। বিষয়টা সত্যিই দারুণ ছিল। সবাই একই সময়ে একই জিনিসের দিকে তাকিয়েছিল। এটা সত্যি খুব ভালো লেগেছে। আমার মনে হয়েছে এটা যেন একে অপরের সাথে এক ধরনের বন্ধন গড়ে তোলার মতো অভিজ্ঞতা। আইবেরীয় উপদ্বীপে সর্বশেষ 1912 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। 2027 সালের 2 আগস্ট এখানে আরেকটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং 2028 সালের জানুয়ারিতে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর মাধ্যমে পূর্ণ হবে আইবেরিয়ান এক্লিপস ট্রায়ো। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে গ্রহণ দেখার বিশেষ চশমা কয়েকদিন ধরেই বিক্রি শেষ। প্রায় 4 লাখ মানুষের এই নর্ডিক দেশটি 80,000 পর্যটকের আগমনের আশা করেছে। বিকেল 5:44 দিকে পূর্ণগ্রাস গ্রহণ আইসল্যান্ডের একেবারে পশ্চিম উপকূলে পৌঁছায়। এর ফলে দ্বীপটির সুদূর পশ্চিমাঞ্চল সর্বোচ্চ 2 মিনিট 13 সেকেন্ডের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। যদিও অধিকাংশ শহরে অন্ধকারের স্থায়িত্বকাল ছিল এর চেয়েও কম। নাহিদা রিন্থি, 71। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে।
ফোর্ট হুড এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালাডো এলাকায় বিধ্বস্ত হয়। এতে থাকা 2 সেনা সদস্য নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। নিহত 2 সেনা সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ইউক্রেন রাশিয়ার সঙ্গে 4.5 বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব হস্তান্তর করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রস্তাব সম্পর্কে জেলেনস্কি কোনো বিস্তারিত তথ্য দেননি। মঙ্গলবার জেলেনস্কি এ প্রস্তাব জমা দেওয়ার ঘোষণা দেন। এর আগে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই জানিয়েছিল মার্কিন আলোচকেরা শিগগিরই তাদের দেশ সফর করবেন। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। একই সঙ্গে মস্কোর উপর চাপ বাড়াতে পারে। এতে রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে এর অবসানের জন্য প্রস্তুতি নিতে বাধ্য হবে। বছর পর বছর ধরে চলা লড়াইয়ে ইউক্রেন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। রাশিয়াও জানিয়েছে তারাও এই যুদ্ধের সমাপ্তি চায়। তবে এজন্য ইউক্রেনকে মস্কোর দাবি করা 4টি অঞ্চল পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। ভারতের মুম্বাইয়ের কুরলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে অন্তত 6 জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোরে কুরলা ওয়েস্টের চিরাগনগরের গাউসিয়া চাউলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটানা বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের অন্যত্র সরানোর কথাও ভাবা হচ্ছে বলেও জানায় পুলিশ। এদিকে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি জানিয়েছে, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএমসির প্রায় 50 জন কর্মী উদ্ধার কাজ চালাচ্ছেন। 6 থেকে 8 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করছেন তারা। দিল্লির যন্তর মন্তরে পুনরায় আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়েছেন ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, খুব শিগগিরই যন্তর মন্তর দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু হবে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ককরোচ জাতীয় জনতা পার্টি গত কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন জায়গায় চলা তরুণদের অন্যান্য আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করার চেষ্টা করছে। এর মধ্যেই অভিজিৎ এমন মন্তব্য করলেন। তবে কোন কারণে আন্দোলন সেটি স্পষ্ট করেননি তিনি। এছাড়া নরেন্দ্র মোদী সরকারের কাছে কি দাবি জানাবেন সেটিও উল্লেখ করেননি তিনি। তবে তিনি অভিযোগ করেছেন, তারা তাদের দলের বৈঠকের জন্য কোনো ভেন্যু পাচ্ছেন না। সব জায়গা থেকে বলা হচ্ছে, উপর মহল থেকে ভেন্যু না দিতে নির্দেশ দেওয়া আছে। তার মতে, এই হুমকি চাপ দিচ্ছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী দল বিজেপি, যারা দেশের তরুণদের ভয় পায়। বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতা কাটছে ধীরে ধীরে। পর্যটন ভিসা চালু হয় এবং মেডিকেল ভিসা বাড়ায় স্বাভাবিক হচ্ছে মানুষের যাতায়াত। কলকাতার নিউ মার্কেট এলাকায় ফিরতে শুরু করেছে ব্যস্ততা। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এই এলাকার ব্যবসায়ীরা দেখছেন আশার আলো। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী তথ্য ও চিত্রে জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হয়েছে। পাশাপাশি বেড়েছে মেডিকেল ভিসার অনুমোদন। ফলে সড়ক ও আকাশপথে ভারতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত বাড়ছে। পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে 1.5-2 সপ্তাহ আগেও প্রতিদিন গড়ে প্রায় 1000 থেকে 1200 বাংলাদেশি ভারতে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2500-এ। অন্য স্থলবন্দর ও বিমানপথ মিলিয়ে প্রতিদিন ভারতে যাচ্ছেন 4000-এর বেশি বাংলাদেশি। বাড়তেই চলছে। আগে যেমন আমাদের গাড়ি, আমরা ভোট দেখতাম যে গাড়ি 10 জন 12 জন, এখন দেখছি 20 তারিখ পর্যন্ত ফুল গাড়ি, সব ফুল ওদিক থেকে আসা। তবে এর বড় অংশই যাচ্ছেন চিকিৎসার প্রয়োজনে। পর্যটন ভিসায় যাচ্ছেন প্রায় 20%। আর এই পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য কলকাতার নিউ মার্কেট। ভাষা, খাবার ও সংস্কৃতির মিল থাকায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এই এলাকা। অনেকটাই সিচুয়েশনটা ভালো হয়েছে। এটা আমাদের খুশির ব্যাপার আছে যে আবার আমরা ওই পুরনো দিনটা আমাদের
দেখা যাবে। 80% ধরে নিন যে পেশেন্ট আসছে, আর 20% ট্যুরিস্ট ভিসাতে আসছে। মার্কুই স্ট্রিট, টটিল্যান্ড, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট সহ নিউ মার্কেটের আশপাশে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, মানি এক্সচেঞ্জ, পোশাক ও বিভিন্ন পণ্যের দোকান। এসব ব্যবসার বড় অংশই নির্ভর করে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের ওপর। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। পরিবার ও 2 ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষেই তিনি পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগে আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।